কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে, দর্শকের কাজ বাংলা সিনেমার পাশে দাঁড়ানো না, দর্শকের কাজ একদম কমফোর্টেবলি বাংলা সিনেমার সামনে একটা সিটে বসে বাংলা সিনেমাটা দেখা। তো দর্শক সেটা করুক, দর্শক ছবি দেখুক। আমি সকল দর্শক বন্ধুদের এটাই অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন, ছবি দেখুন, দেখে খারাপ বা ভালো কারোর কথায় জাজমেন্টাল বা ইনফ্লুয়েন্সড হবেন না। এ বি হচ্ছে, ধরে নাও যদি আমি তোমার ছবিকে খারাপ বলি আর তুমি আমার ছবিকে খারাপ বলো, কোথাও দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রি তৈরি করছি। আমি তো তখন দর্শকের সামনে গিয়ে হাত নেড়েছি, আমি দর্শককে থ্যাংক ইউ বলেছি, আমি প্রণাম করেছি, আমি বলেছি আমি ভবিষ্যতে আরও বেটার ছবি বানাবো, আমার পাশে থাকবেন, আমাকে বিশ্বাস করবেন। তো সেই কথাটা যখন আমি বলতে পেরেছি, আমার প্রথম মনে হয় সেই মানুষ হিসেবে আমার সেই দর্শকদের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া উচিত যে আমি এটা ডেলিভার করতে পারলাম না। তাদের যে এক্সপেকটেশন একটা ছবি থেকে বা একটা ইন্ডাস্ট্রি থেকে যেটা তারা এক্সপেক্ট করে, সেইটার পয়েন্ট আমি ম্যাচ করাতে পারলাম না। এটাতে দুঃখের কিছু নেই, এটাতে লজ্জার কিছু নেই। আমরা অনেক সময় পরীক্ষায় পাশও করি, অনেক সময় ফেলও করি, কিন্তু ফেল করলে রেজাল্টটাকে ছিঁড়ে ফেলে দেওয়াটা কম্য না। কম্য হচ্ছে বাবাকে গিয়ে বলা বা ফ্যামিলির লোককে গিয়ে বলা যে হলো না এবার, আমি চেষ্টা করেছিলাম, হলো না এবার, পরের বার কথা দিচ্ছি বেটার নাম্বার আনবো। ফার্স্ট হতে পারবো কিনা জানি না, কিন্তু বেটার নাম্বার আনবো। কারণ আমার বক্তব্য হচ্ছে, যদি আমরা আমাদের প্রজন্ম নতুনদের সাথে না কাজ করি, ইন্ডাস্ট্রি বড় হবে না। আরে নতুন স্টার, নতুন সুপারস্টার যদি তৈরি করতে হয়, তাহলে তো নতুনদের সুযোগ দিতে হবে। নাহলে তারা তো হট করে ডিম পেরে তারা চলে আসবে না ইন্ডাস্ট্রিতে, সেরকম তো হয় না। তাদের একটা ওয়ার্ক করবে না, দুটো ওয়ার্ক করবে না। আরে আমি তো আমি জানি না, নিজের চোখে দেখিনি, বাট আমার অনেকের কাছেই শুনেছি যে উত্তমবাবুরও প্রথম 7টা ছবি ফ্লপ ছিল, তারপরে উনি মহানায়ক হন। তো তোমাকে তো এই নতুন ছেলে মেয়েদের 7টা না দাও, একদিন 2-3টে সুযোগ দিতে হবে। এরকম বলে তাদের প্রযোজকের টাকার ধ্বংস হচ্ছে। ঠিক আছে, দুটোতে ধ্বংস হচ্ছে, একটা যে কোনো সেটা লেগে যাবে, সেটাতে তার পুরো টাকা রিকভার হয়ে যাবে। বাট ইউ নিড টু গিভ চান্স টু নিউ পিপল। নতুন এনার্জিকে নিয়ে তোমায় কাজ করতেই হবে। যদি তুমি ইন্ডাস্ট্রি ভালো করতে চাও, ইন্ডাস্ট্রি বড় করতে চাও, নতুন প্রজন্মকে তোমাকে সুযোগ দিতেই হবে। আমার কিন্তু অনুরোধ এইটুকুই ছিল যে আমাকে ছবিটা বানাতে দেওয়া। তারপরে আবার আমাকে বকাবকি করো, আমায় কান ধরে উঠবোস করতে পারলো, আমি এমন ছেলে টেকনিশিয়ান, আমি কান ধরে উঠবোস করে নেবো। কি আছে ভাই, ভুল করেছি, এমনি গালাগালি করে আর একটু নয় করে নিলাম, কিন্তু ছবিটা আমায় করতে দেওয়া হবে। আমি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করলাম ছবিটা হলো। দিনের শেষে যারা সবাই এসেছিল, তাদের ভিতরে কেউ কিন্তু আমার ফোন করে জিজ্ঞেস করেনি যে আমি নভেম্বর মাসে আমার মেয়ের স্কুলের ফিসটা দিতে পেরেছি। কেউ জানতে চায়নি যে আমার মেন্টাল হেলথের অবস্থা। কেউ প্রশ্নও করেনি যে রাহুল তুই সকালে কি খেলি। কেউ বুঝতেও চায়নি যে আমি আমার পরিবারের মেডিসিন বিলটা ফিল আপ করতে পারছি কি। এই প্রশ্নগুলো কিন্তু কেউ বলে না। তার শুরুটা হয়েছিল খুব মিষ্টি কিসমিসের সঙ্গে, কিন্তু তারপরে কোথায় যেন মিস কি হলো এবং কোন জিনিসটা কিস করে তিনি জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেলেন, সেটা আজকে জানার চেষ্টা করবো রাহুলদা। এবং তুমি খুব ভালোভাবেই জানো যে আজকে তোমার সঙ্গে কী নিয়ে আলোচনা হতে চলেছে। তো প্রথম যে প্রশ্নটা করবো সেটা হলো, মন মানে নার জন্য তোমরা দারুণ প্রচার করেছো এবং তোমরা যে রিস্কটা এখন নিচ্ছে অনেকেই, কিন্তু তারপরেও দাঁড়িয়ে কম নেওয়া হয়, সেটা হলো নতুনদের নিয়ে কাজ করা। মন মানে না কে তোমরা সেইভাবেই প্রায় বেছেছিলেন, একদম নতুন নায়িকা হিয়া। তারপরে দাঁড়িয়ে কীরকম রেসপন্স তুমি বুঝলে? দেখো, আমি সবার আগে যেটা বলি যে আমি সাধারণত পরিচালক হিসেবে যখন একটা ছবি বানাই, তখন আমার সবচেয়ে বড় যেটা মাথায় থাকে সেটা হচ্ছে যে আমি বক্স অফিস বা কতটা সাকসেসফুল হবে ছবি, এটা মাথায় নিয়ে কখনো ছবি বানাই না বা ছবি লিখিনি, আজ পর্যন্ত করিনি সেরকম কোনো কাজ। মানে সেটা কিশমিশ হোক, দিলখুশ হোক, মন মানে না হোক, কখনোই আমার সেটা মাথায় আসে না। তো আমার কাছে লক্ষ্য ছিল একটাই, যে আমি একটা মিষ্টি প্রেমের গল্প বলতে চাই, এ প্রজন্মের একটা গল্প বলতে চাই, জেনজি যে শব্দটা আমরা উচ্চারণ করি, তার সেই মানুষগুলোকে নিয়ে একটা ছবি বানাতে চাই, এবং সেটাই বানিয়েছি। আমি এবং আমার টিম প্রচণ্ড এফর্ট দিয়েছি, যে এফেক্টটা সবাই বড় পর্দায় যে কজন দেখেছে সেই কজন বড় পর্দায় দেখতে পাচ্ছে। এবং হিয়া বলো, ঋত্বিক বলো, সৌম বলো বা শ্বেতা, এরা প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে। তো এরপর তার বক্স অফিস রিপোর্ট কেমন, হ্যাঁ মানে প্রযোজক হিসাবে সেটা আমায় কষ্ট দিয়েছে। আমি আরও অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিলাম, বাট হ্যাঁ মানে কখনো জিততে হবে, কখনো হারতে হবে,
তো তাই সেটা মাথায় নিয়ে বেশি দিন সময় নষ্ট না করে পরের ছবিতে মুভ অন করাটাই আমার মনে হয় বুদ্ধিমান মানুষের কাজ। এবং হ্যাঁ, মানে আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি যে কী কী জিনিস আমি ভুল করেছি বা কী কী জিনিস আমার আরও বেটার করা উচিত। আমার মনে হয় পরিচালক হিসেবে বা প্রযোজক হিসেবে আমার সেই ভুলগুলোকে শিখে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার কর্ম। রাহুলদা, তাহলে কি দর্শকদের পালস বুঝতে একটু অসুবিধা হয়েছিল তোমার? দেখো, দর্শকের পালস বলে কিছু হয় না। আমরা যখন একটা যে কোনো পরিচালক ছবি বানাই, আমরা আমাদের জন্য ছবি বানাই, এবং আমাদের যদি ছবিটা ভালো লাগে তাহলে আমাদের বিশ্বাস যে আমাদের দর্শকেরও ছবিটা ভালো লাগবে। এবার দর্শক আসলে কি দেখতে চায় সেটা আমি কেন, আমার ধারণা কোনো পরিচালক বা কোনো প্রযোজকই জানে না। জানলে সেটা একটা ফর্মুলা তৈরি হতো এবং সেই ফর্মুলায় ছবি অনর্গল তৈরি করা হতো, সবাই সেটাই চেষ্টা করতো, কারণ সবাই দিনের শেষে পয়সা কামাতে চায়। বাট আমার যেটা মনে হয়, যেটা আমি ভুল করেছি, আমি ভুলগুলোকে অ্যাকনোলেজ করতে চাই, যে আমার যে প্রজন্মের জন্য বা যে জেনারেশনের জন্য এই ছবিটা বানিয়েছি, আমার মনে হয় সেই প্রজন্ম এই সময়ে দাঁড়িয়ে ছবিটা দেখতে আসেনি। এবং ধরে নিতে পারি স্কুলে পড়ুয়া কিংবা কলেজে পড়ুয়া যে বাচ্চারা, যারা 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা এই কলেজের ওই একটাই 17 থেকে একটা 27-এর যে ক্রাউডটা, সেটা কোথাও তাদেরকে আমি এক্সাইট করতে পারিনি, তাদের জন্য ছবি বানিয়ে তাদেরকে এক্সাইট করতে পারিনি। তো যদি তারা আসতো তাহলে আমার মনে হয় হয়তো আরও মানুষ দেখতো ছবিটা। বরং যে দর্শকেরা এসছে তারা 30 ঊর্ধ্ব বেশিরভাগ দর্শক এসছে। হ্যাঁ, তাই বলে কি 16, 17, 18, 20, 25, 22-এর দর্শক আসেনি? অবশ্যই এসছে, বেশ কিছু লোক এসছে এবং তারা খুব ভালো প্রশংসাও করেছে। এই ছবিটার একটাই বিশাল বড় গুণ আছে, সেই গুণটা হচ্ছে যে এই ছবিটার কোনো খারাপ রিভিউ পাইনি আমি। আচ্ছা, যেটা আরও আমায় কষ্ট দিয়েছে। মানে ধরে নাও, তুমি একটা খারাপ ছবি বানালে এবং তুমি তাতে খারাপ রিভিউ পেলে, খারাপ বক্স অফিস পেলে, সেটা মেনে নিতে ইজি, সমানুপাতিক। হ্যাঁ, যে জমেনি, পারিনি, হতেই পারে, আমি মানুষ, এই রোবট নই। কিন্তু আমার দুঃখটা যেটা লেগেছে যে এই ছবিটাতে 99.9% মানুষ ভালো বলেছে। আমি 2টো হল ভিজিটে গিয়েছিলাম নন্দনে, সৌমুখে জড়িয়ে ধরে লোকে কেঁদেছে। ইয়াং ছেলেমেয়েরা যেই কজন এসছে তারা প্রত্যেকে বলেছে আমরা রণজয়ের একটা প্রেমের ছবি দেখতে চাই। তারা বলেছে যে শেষে রণজয়ের সাথে মিল হতে পারতো। মানে তাদের আবেগগুলো বেরিয়ে এসছে। কেউ বলেছে ঋত্বিকের প্রেমে পড়েছি, কেউ বলেছে হিয়ার মতন ভালো অভিনেত্রী হয় না, কেউ মধুরার সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছে, তো কেউ নীলের গানের প্রশংসা করেছে, তো কেউ চিত্রনাট্যের প্রশংসা করেছে। হ্যাঁ, অনেকে আবার অনেক সময় বলেছে যে ছবিটার লেন্থ একটু ছোট হতে পারতো। বাট আমার কখনোই সেটা মনে হয়নি, কারণ আমার মনে হয়েছিল যে এই গল্পটা বলতে গেলে আমার এতটাই সময় লাগবে, এবং সেটা আমি কোনো রিগ্রেট করি না বা আমি ভুল হিসেবে সেটাকে কনসিডার করি না। তো আমার মনে হয় যে আমাদের প্রচার হয়তো আরেকটু বেটার হতে পারতো, হলে হয়তো আরেকটু মানুষ আসতো হলে, এবং মানুষ আরেকটু হলে আসলে হয়তো আরেকটু মাউথ পাবলিসিটি হতো এবং মানুষ আরেকটু দেখতো ছবিটা। যাই হোক, মানে যখন ওয়ার্ক করেনি তখন অনেক কটা ক্যালকুলেশন মাথায় আসে যে এটা ঠিক হতে পারতো, এটা বেটার হতে পারতো, এটা বেটার হতে পারতো। কিন্তু বেটার সাইড অফ দি লাইফ যদি দেখি, এই ছবিটা প্রচণ্ড প্রশংসা পেয়েছে। যারা যারা দেখেছে, তারা মেকিং নিয়ে বলো বা তারা অভিনয় নিয়ে বলো বা তারা আমার কলাকুশলীর কাজ নিয়ে বলো, তাদের সবাই খুব প্রশংসা করেছে। ইনফ্যাক্ট গ্রাফিক্স যা যা হয় আমাদের ছবিতে, একটা ভালো গল্প, সবটা। এবার তারপরে যখন ছবি চলে না, তখন সেটাকে অনেকটা ভেবে নিতে হয় যে কপাল, এবং এগিয়ে যেতে হয়। আমার মনে হয় আমাদের পরের ছবিতে এগিয়ে যাওয়াটাই আমার প্রাথমিক কাজ। কিন্তু রাহুল, তোমরা এই ছবিটার জন্য তো বিভিন্ন জায়গায় প্রচারে গেছো, কলেজে গেছো, তাহলে কোথায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে খামতি থেকে গেল? দেখো, আমার মনে হয় কি বলতো, আমাদের একটা জিনিস শিখতে হবে বা আমার ব্যক্তিগতভাবে শিখতে হবে। সেটা হচ্ছে আমাদের যেহেতু প্রযোজক সংস্থা নতুন ছিল, আমাদের কোথাও মনে হয়েছিল যে আমাদের বাবেলের বাইরে আমি বেরোতে পারিনি। মানে B2B প্রমোশনটা খুব মজার লেগেছে। মানে তুমি দেখেছো একজন জার্নালিস্ট হিসেবে যে তোমার ফিডে আসছি, বা ধরে নাও আমি যে যে জায়গায় প্রচার করেছি সেটার যেটা ভিডিওগ্রাফি হয়েছে, সেইগুলো যে ফিডে এসছে, সেগুলোতে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমি না প্রচুর প্রচার করছি। আসলে নর্মাল দর্শক যারা জাস্ট সকালবেলা উঠে ফেসবুকটা খোলে, বা যারা জাস্ট নিউজ পেপারটা খোলে, বা যারা হয়তো জাস্ট রাস্তায় বেরোয়, তাদের কাছে আমি হয়তো পৌঁছে উঠতে পারিনি আমার মনে হয়েছে। কারণ যদি পৌঁছতে পারতাম, তাহলে ছবিটার ট্রেলার যতটা ভালো রেসপন্স পেয়েছিল বা গানগুলো যতটা ওয়ার্ক করেছিল, আমার মনে হয় সেটা যদি মানুষের কাছে যদি পৌঁছতে পারতাম আর একটু বেশি পরিমাণে। কারণ কি বলতো, মানে আজকের দিনে না অডিয়েন্স ফোমোতে বিশ্বাস করে। মানে তাদের ফিয়ার অফ মিসিং আউটটা যতক্ষণ না ক্রিয়েট হয়, তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না। তো আমার কোথাও মনে হয় যে ওই ফিয়ার অফ মিসিং আউটটা আমি ক্রিয়েট করতে পারিনি। রাহুলদা, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে একটা ভালো জিনিস বোঝা যায় যে লট অফ পিপল ডোন্ট অ্যাকসেপ্ট দেয়ার ফেলিউর, বাট ইউ ডু অ্যাকসেপ্ট। এবং সেই কারণেই এখন যখন মন মানে না হলে চলছে, মানে হলে তাও রানিং যখন, তখনও তুমি দাঁড়িয়ে কথাটা বলছো যে হ্যাঁ, এই জায়গাটায় আমার ভুলটা হয়েছে। সেখানে কোথাও না কোথাও এই যে এখন বিভিন্ন জিনিসে শোনা যায় যে অনেক দর্শক নিচে কমেন্টে লিখে দেয় বাংলা সিনেমার পাশে দাঁড়াবো কেন।
তোমার কি মনে হয় যে বাংলা সিনেমার ওভারঅল আমরা যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছি কতটা উন্নতির দিকে গেছে? দেখো, সবার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, দু তিনটে জিনিস। প্রথম হচ্ছে এই যে তুমি প্রথম কথাটা বললে যে তুমি নিজের হেরে যাওয়া কিংবা নিজের ব্যর্থতাটা স্বীকার করতে পেরেছো, আমার আর মনে হয় সেটা কিন্তু মানে দর্শকের সামনে, এমন নয় আমাদের সঙ্গে একটা পার্টিতে বা এরকম কিছুতে। দেখো, আমি সবার আগে মনে করি শিল্পী হিসেবে না, আগে তোমাকে সবার আগে খুব ভালো মানুষ হতে হয়। তোমার জীবনে অনেক সময় আসে যে সময় তোমাকে খারাপ হতে হয়, খারাপ মানুষের মতন ব্যবহার করতে হয়। সেটা তোমাকে পরিস্থিতি বা তোমার সময়ের চাপ তোমাকে একটা জায়গায় এনে নিয়ে এমন একটা জায়গায়, এমন একটা কোনায় দাঁড় করিয়ে দেয় যেখানটা তোমার নিজেকেও হয়তো মনে হয় আমি ভুল করলাম। তো আমরা মানুষ, আমরা প্রত্যেকে ভুল করি, আমরা প্রত্যেকে ঠিক করি। তো আমি যখন কোনো ছবি আমার খুব সাকসেসফুল হয়, ধরুন আমার প্রথম ছবি কিশমিশ মানুষের খুব ভালো লেগেছিল, মানুষ দেবদা, রুক্মিণী সবাইকে দেখে আনন্দ পেয়েছিল, খরাজদা সবাইকে, বা ওভারঅল ছবি গান সবটা ওয়ার্ক করেছিল। আমি তো তখন দর্শকের সামনে গিয়ে হাত নেড়েছি, আমি দর্শককে থ্যাংক ইউ বলেছি, আমি প্রণাম করেছি, আমি বলেছি আমি ভবিষ্যতে আরও বেটার ছবি বানাবো, আমার পাশে থাকবেন, আমাকে বিশ্বাস করবেন। তো সেই কথাটা যখন আমি বলতে পেরেছি, আমার কোথাও মনে হয় সেই মানুষ হিসেবে আমার সেই দর্শকদের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া উচিত যে আমি এটা ডেলিভার করতে পারলাম না। তাদের যে এক্সপেকটেশন একটা ছবি থেকে বা একটা ইন্ডাস্ট্রি থেকে যেটা তারা এক্সপেক্ট করে, সেইটার পয়েন্ট আমি ম্যাচ করাতে পারলাম না। এটাতে দুঃখের কিছু নেই, এটাতে লজ্জার কিছু নেই। আমরা অনেক সময় পরীক্ষায় পাশও করি, অনেক সময় ফেলও করি, কিন্তু ফেল করলে রেজাল্টটাকে ছিঁড়ে ফেলে দেওয়াটা কম্য না। কম্য হচ্ছে বাবাকে গিয়ে বলা বা ফ্যামিলির লোককে গিয়ে বলা যে হলো না এবার, আমি চেষ্টা করেছিলাম, হলো না এবার, পরের বার কথা দিচ্ছি বেটার নাম্বার আনবো। ফার্স্ট হতে পারবো কিনা জানি না, কিন্তু বেটার নাম্বার আনবো। তো ঠিক আমার মনে হয় একজন শিল্পী হিসেবে যখন আমি একটা এমন অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট, হ্যাঁ, এটা যদি আমি দর্শকের কাছে সবার আগে পৌঁছে যেতে পারি এবং বলতে পারি যে হলো না, পরের বার আরো বেটার কিছু নিয়ে আসবো, কথা রাখছি, আপনারা আমাকে ছেড়ে যাবেন না, আমি আরো বেটার কিছু দেবো, আরো নিজেকে ইভলভ করার চেষ্টা করবো, এটাতে কোনো পাপের কিছু নেই, এটাতে মানে ছোট হওয়ার কিছু নেই। আমার মনে হয় এটাতে কোনো শিল্পী ছোট হয়। এ বি হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, আমরা সেটাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে মানে আমরা শব্দটা ইউজ করি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিতে আমার মতন আরও অনেক ট্যালেন্টেড পরিচালকেরা আছে, যারা আমার থেকে আরও অনেক ট্যালেন্টেড, এবং আমার থেকে ইয়াঙ্গার পরিচালকেরা আছে, আমার সমবয়সী পরিচালকেরা আছে, আমার সিনিয়র্সরা আছে, সব মানুষ রকম আছে। এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে, প্রচুর কলাকুশলী আছে, জুনিয়র টেকনিশিয়ান আছে, এবং প্রচুর প্রযোজক আছে। এবার দেখো, 5টা আঙুল সমান না, সবার আগে এটা বুঝতে হবে। আমাদের সংসারেও 5টা মানুষ এক নয়, তুমি তোমার মতন করে ভাবো, আমি আমার মতন করে ভাবি। এবার তোমার ভাবনাকে আমি অসম্মান করতে পারি না, ঠিক তেমনি যেমন তুমি আমার ভাবনাকে অসম্মান করতে পারো না। আমার মনে হয় যেটা আমাদের করা উচিত, আমাদের একে অপরের প্রতি একটু ভালোবাসা বাড়ানো উচিত। যে আমরা যদি একে অপরকে সম্মান করতে শুরু করি, একে অপরকে ভালোবাসতে শুরু করি, দেখো কাদা ছেটানো বা কাউকে ছোট করা বা দর্শকের কাছে নিজেদের ছোট করে দেওয়া, মানে এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ইজিলি একে অপরকে গালাগালি করে দিই, একে অপরকে নিয়ে বিচ করি। সেটা যদি আমরা করা বন্ধ করি, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তোমার কি মনে হয় যে আরো একটু বেটার জায়গায় যেত? অবশ্যই বেটার জায়গায় যেত, অবশ্যই বেটার জায়গায় যেত। কারণ সমস্যাটা হচ্ছে আমার ব্যক্তি জীবনে কি হচ্ছে সেটা অডিয়েন্সে জানার কথা না। অডিয়েন্সের এই মকারিটা করারও কথা নয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আমার সিনেমা শুরুতে দেখবে একটা ছোটো গানও ছিল এইটা নিয়ে, একদম সিনেমা যখন টাইটেল কার্ডটা শুরু হয়। তো আমার বক্তব্য হচ্ছে দর্শকের কাজ বাংলা সিনেমার পাশে দাঁড়ানো না, দর্শকের কাজ একদম কমফোর্টেবলি বাংলা সিনেমার সামনে একটা সিটে বসে বাংলা সিনেমাটা দেখা। তো দর্শক সেটা করুক, দর্শক ছবি দেখুক। আমি সকল দর্শক বন্ধুদের এটাই অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন, ছবি দেখুন, দেখে খারাপ বা ভালো বলুন, কারোর কথায় জাজমেন্টাল বা ইনফ্লুয়েন্সড হবেন না। এ বি হচ্ছে, ধরে নাও যদি আমি তোমার ছবিকে খারাপ বলি আর তুমি আমার ছবিকে খারাপ বলো, কোথাও দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করছি। তাই বলে আমি বলছি না যে তুমি আমাকে পিঠ চাপড়াও, সেটা কিছু করতে হবে না, তুমি কিছু বলো না। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমার ব্যক্তিগত ফোন করো, একে অপরে আমরা প্রত্যেকের নাম্বার জানি, দিয়ে বলো যেটা আমার জমেনি রে, এটা তুই বেটার করতে পারতিস, যদি তুমি বেটারমেন্ট চাও। কিন্তু যখন তুমি আমাকে ছোট করছো, সেটা রাগ আমি মনে পুষে রাখছি, আবার আমি ঘুরিয়ে তোমায় ছোট করছি, আলটিমেটলি কিন্তু আমরা দুজনেই ছোট হচ্ছি দর্শক বন্ধুদের সামনে। আই ফর অ্যান আই হয়ে যাচ্ছে। কারেক্ট। তো সেইটা আমার মনে হয় করা উচিত না। আর এমনিতে আমরা বাংলা ইন্ডাস্ট্রি খুব সুন্দর জায়গায় আছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভালো ছবি বানিয়ে যেতে হবে। আজকে হয়তো একটু দর্শক কম আসছে, কালকে আবার বেশি আসবে, এটা ভয়ের কিছু নেই। কিন্তু রাহুল দা, তোমার মানে ইউ আর দ্য সেম ডিরেক্টর যার হাত দিয়ে আমরা কিসমিস পেয়েছি, যার হাত থেকে আমরা দিলখুশের মতন একটা জিনিস পেয়েছি, এবং সেটা মানে দিলখুশ আমি এমন অনেককে দেখেছি যারা বাংলা সিনেমা খুব বেশি দেখে না, তারাও রাত্রিবেলায় দেখে বলেছে ভালো রেকমেন্ডেশন।
তো সে জায়গা থেকে দাঁড়িয়ে কোন ব্যানারের আন্ডারে ছবিটা হচ্ছে, কোন প্রোডাকশন হাউস, সেটাও কি একটা ম্যাটার করে কোথাও না কোথাও? না না, অবশ্যই ম্যাটার করে, প্রচারের জায়গা থেকে তো অবশ্যই ম্যাটার করে। মানে ধরে নাও কোনো একটা প্রোডাকশন হাউসের যে প্রচারের টাকার ক্ষমতা থাকে বা যেই প্রচারের সোশ্যাল মিডিয়ার যা রিচ থাকে, সেটা স্বাভাবিক। আমার মতন একটা নতুন প্রযোজকের সোশ্যাল মিডিয়া সেই রিচটা নেই বা আমার সেই টাকার ক্ষমতাটা নেই। বরং আমি সবসময় মজা করে বলি যে আমি একটা অডি গাড়ি কিনে ফেলেছিলাম, আমার মারুতি 800-এর গ্যারেজ ছিল। হ্যাঁ, সো মন মানে না, আমার কাছে একটা অডি গাড়ি, যেটা আমি আমার ছোট্ট মারুতি 800-এর গোডাউনে রাখার চেষ্টা করেছিলাম। নিজে এখনো লঞ্চের পর্যায়ে রয়েছি, আমার প্রোডাকশন হাউস নতুন, সেখানে আমি 3টে নতুন ছেলেমেয়েকে লঞ্চ করেছি। সৌমুকে তাও লঞ্চ বলা সাজে না, বাট ঋত্বিক আর হিয়াকে তো অবশ্যই লঞ্চ করেছি। তো সেটা আমি ভুল হিসেবে কখনো কনসিডার করবো না, বাট হয়তো আরও 2টো ছবি পর এটা আমি করতে পারতাম। মানে আরও 2টো ওয়েল নোন অ্যাক্টার্সদের নিয়ে আরও 2টো ছবি করে হাউসটাকে একটু স্টেবল করে নিয়ে এই সাহসটা দেখাতে পারতাম। কিন্তু অদ্ভুতভাবে যখন করে ফেলেছি, তখন আমি ডিসাইড করেছি যে আমার আগামী কিছু ছবি আমি নতুনদের নিয়েই করব। তো হোক না, মানে ঠিক আছে, মানে দর্শক 1টা দেখবে না, 2টো দেখবে না, 3টে দেখবে না, 4 নম্বরটা ঠিক দেখবে। এই যে জেদের কথাটা তুমি বললে, সেটা শুনে নতুন অনেকে খুব খুশি হবে যে এরকম স্ট্যান্ড পয়েন্টে খুব কমজন থাকতে পারে। কিন্তু অ্যাজ আ প্রডিউসার তোমার নিজের ফিল্মের জন্য ইনভেস্টর বা ফিনান্সার পাওয়া কতটা ইজি হবে বলে তোমার মনে হয়? দেখো, আমাকে না আগে বুঝতে হবে যে ফিন্যান্স পাওয়া এবং ছবি বানানোর একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমি ফিন্যান্সটাকে কী করে ইউটিলাইজ করছি, আমি কি স্কেলের ছবি বানাচ্ছি। আমি একটা 1 কোটি টাকার ছবি বানাতে পারি, একটা 50 লাখ টাকার ছবি বানাতে পারি, বা একটা 3 কোটি টাকার ছবি বানাতে পারি। এবং এই 3টে প্যারামিটার্সেরই ছবি আমি নতুনদের নিয়ে বানাতে পারি। তবে নতুন 4টে-5টা ছেলে মেয়েকে নিয়ে যদি একটা 50 লাখ টাকার ছবি বানাই, আমার প্রডিউসার বা আমার ফিন্যান্সার, যে সোকল্ড আমার ফিন্যান্সার, তাদের রিস্ক স্টেকটাও অনেকটা কম থাকবে। তারাও বলবে যে আচ্ছা চলো লেটস ট্রাই। বা যদি আমি কারোর কাছ থেকে 1 কোটি টাকা জোগাড় করে 2টো ছবি বানাতে পারি, বা 1.5 কোটি টাকা জোগাড় করে 2টো ছবি বানাতে পারি, আমার মনে হয় তারও একটু বিশ্বাস আসবে যে ঠিক আছে, 2টো ছবি তো তৈরি হচ্ছে, চলো একটা চেষ্টা তো করা হচ্ছে। আমি সেইভাবে দেখবো। মানে ধরে নাও মন মায়নার পরে, আমি তোমার প্ল্যাটফর্মেই প্রথম বলতে চাই, আমাদের যে পরের ছবি অ্যাজ প্রডিউসার, সেই ছবিটার নাম হচ্ছে মেড ইন কলকাতা। সেটাতে মৈনাক ভৌমিক ডিরেক্টর, আমি ডিরেক্টর নই, ডিরেক্টর মৈনাক দা। আমরা প্রডিউস করেছি, আমি অরিত্রয়ন প্রডিউস করেছি, স্টুডিও ব্লটিং পেপার আমার কোম্পানি। সেখানে এক ঝাঁক নতুন ছেলে মেয়ে আছে, অঙ্গনা আছে, শ্রীমা আছে, ঐশ্বর্য আছে, সৌম্য আছে, আমাদের সপ্তর্ষি মল্লিক আছে, অনিন্দ আছে। না, দে আর নোন ফেস হলেও এদের নিয়ে তো কোনোদিন বড় ছবি হয়নি। মানে আমি সপ্তর্ষিকে ছোট করছি না, বাট সপ্তর্ষি মৌলিককে নিয়ে তো কোনো একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম তৈরি হয়নি। বা যে সৌম্যকে নিয়ে আমি মন মায়না করেছি, বাট তার আগে প্রেম টেম ও করেছে, বাট ধরে নাও অঙ্গনা বা শ্রীমা, এদের নিয়ে তো ফুল লেন্থ ফিচার ফিল্ম কখনো তৈরি হয়নি। বা সেমনি ঐশ্বর্য বা সিঞ্জিনী বলে একটি মেয়ে আছে, মেঘা আছে, এক ঝাঁক নতুন ছেলে মেয়ে আছে। সো আমার বক্তব্য হচ্ছে যে এরা হয়তো ভিন্ন চরিত্রে এদের দেখা গেছে, যেটা বড় কোনো ছবিতে এর একটা বড় চরিত্রে রয়েছে বা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে, বাট এদের উপরে একটা ছবি দাঁড়িয়ে আছে। মানে আজকে যদি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, মন মানে নাই কিন্তু শুধু ঋত্বিক হিয়া নয়, সেখানে প্রীতি আছে, সেখানে শ্বেতা আছে, সেখানে তিয়াশা আছে, সেখানে সৃষ্টি আছে, সেখানে সবুজ আছে, সেখানে মৌপি আছে, এক ঝাঁক নতুন ছেলে মেয়ে আছে। কারণ আমার বক্তব্য হচ্ছে, যদি আমরা আমাদের প্রজন্ম নতুনদের সাথে না কাজ করি, ইন্ডাস্ট্রি বড় হবে না। আরে নতুন স্টার, নতুন সুপারস্টার যদি তৈরি করতে হয়, তাহলে তো নতুনদের সুযোগ দিতে হবে। নাহলে তারা তো হট করে ডিম পেরে তারা চলে আসবে না ইন্ডাস্ট্রিতে, সেরকম তো হয় না। তাদের একটা ওয়ার্ক করবে না, 2টো ওয়ার্ক করবে না। আরে আমি তো মানে আমি জানি না, নিজের চোখে দেখিনি, বাট আমার অনেকের কাছেই শুনেছি যে উত্তমবাবুরও প্রথম 7টা ছবি ফ্লপ ছিল, তারপরে উনি মহানায়ক হন। তো তোমাকে তো এই নতুন ছেলে মেয়েদের 7টা না দাও, অ্যাটলিস্ট 2-3টে সুযোগ দিতে হবে। এবার তুমি বলে তাদের প্রযোজকের টাকার ধ্বংস হচ্ছে, ঠিক আছে, 2টোতে ধ্বংস হচ্ছে, একটা যে কোনো সেটাতে লেগে যাবে, সেটাতে তার পুরো টাকা রিকভার হয়ে যাবে। বাট ইউ নিড টু গিভ চান্স টু নিউ পিপল। নতুন এনার্জিকে নিয়ে তোমায় কাজ করতেই হবে। যদি তুমি ইন্ডাস্ট্রির ভালো করতে চাও, ইন্ডাস্ট্রি বড় করতে চাও, নতুন প্রজন্মকে তোমাকে সুযোগ দিতেই হবে। এই রানাদা বলে আমাদের একজন বন্ধু প্রযোজক আছে, সে একটা ছবি করছে দিব্যানী এবং একটি নতুন ছেলেকে নিয়ে। হ্যাঁ, আমি সরি ওর নামটা, দিব্যজ্যোতি, আমি খালি ওর নামটা ভুলে যাই। খুব চমৎকার কাজ করছে লগৌরাঙ্গতে। তো এটা কি সাহসী কাজ। অভিমন্যুর মতন একজন পরিচালক যে যথেষ্ট নিজের নাম ডাক করে নিয়েছে, তারা দুজন একটা প্রেমের ছবি আমার ছবির পরের দিনই অ্যানাউন্সড হলো, তো করছে। তো এই নতুন প্রজন্মকে সাংঘাতিকভাবে ফোরফ্রন্টে আসতে হবে। তাই বলে কি সিনিয়ররা কাজ করবে না? অবশ্যই করবে, কেন করবে না? কিন্তু আমার মনে হয় এই সিনিয়রদের বড় বড় ছবিগুলো যেগুলো আসে, তার ফাঁকে 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 এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ছোটো 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 ছবি, কখনো বড় কখনো ছোটো,
হিট হোক ফ্লপ হোক এগুলো আসতে হবে, কারণ তার ভিতরেই কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে আমাদের পরের প্রজন্মের সুপারস্টার বা মেগাস্টার হবে। শাশ্বত চ্যাটার্জি একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে রাজ চক্রবর্তী হলেন স্টার মেকার, তিনি বিভিন্ন জনকে স্টার বানান। তো নতুন স্টার সেইভাবে দেব, জিৎ, বুম্বাদার পরে আর সেরকম তৈরি হতে তুমি কতটা দেখো, বা অঙ্কুশদা যারা যারা আছে এর পরে দাঁড়িয়ে তুমি কতটা, প্রবন্ধতা তো ডেফিনেটলি আছে, কিন্তু কোথায় খামতি থেকে যাচ্ছে বলে তোমার মনে হয়? দেখো তুমি যেমন বলে তো রাজদা বেটার বলতে পারবে, মানে রাজদা যখন স্টার মেকার রাজদা বেটার বলতে পারবে না, সেটা মজা না, করছি। তুমি যেহেতু এক চেষ্টাটাই হ্যাঁ আছো। দেখো, না চেষ্টা কিছু নেই, মানে আমার বক্তব্য হচ্ছে আজকে রাজদা বলো বা আমি বলো, রাজদার মতন একজন বড় ডিরেক্টর বা আমার মতন একজন নতুন ডিরেক্টর বা অভিজিৎ দা, ইনফ্যাক্ট আমরা অভিজিৎ দাকে নিয়ে কথা বলি না, অভিজিৎ দা কিন্তু অভিজিৎ দার প্রত্যেকটা ছবিতে একটা করে নতুন হিরোইন চেষ্টা করে গেছে, সেটা কখনো জ্যোতির্ময়ী, তো কখনো শ্বেতা, তো কখনো সৌমিত্রিষা। হ্যাঁ ইনফ্যাক্ট দেবদা কিন্তু প্রত্যেকটা ছবিতে একটা নতুন হিরোইন আনার চেষ্টা করে গেছে, কখনো ইদিকা। এবার আমার বক্তব্য হচ্ছে এত কিছু ভেতরে দেখো ইদিকা কিন্তু বেশ দাঁড়িয়ে গেছে, ও নিজের একটা জায়গা করে নিয়েছে, তো ও কি করে করলো? সো আমার বক্তব্যটা হচ্ছে যে ধরে নাও 10 জনকে নিয়ে ট্রাই করা হবে, একজন নিজের জায়গা ঠিক করে নেবে। হিয়ার হয়তো প্রথম ছবিটা ঈশ্বরে কিভাবে অতটা ওয়ার্ক করলো না মন মায়না, ইউ নেভার নো, পরের ছবি এত বড় হিট হয়ে গেল যে মন মায়নাকে কেউ মনেই রাখলো না, হিয়াকে লোকে মনে রেখে দিল। সেম উইথ ঋত্বিক, সেম উইথ সৌম্য, শ্বেতা। সৌম্যর প্রথম ছবি ওয়ার্ক করেনি, প্রেম টেম, হ্যাঁ, কিন্তু তারপরে কিন্তু পারিয়া বিশাল ওয়ার্ক করেছে। পারিয়ায় ওর ওই ভিলেনের চরিত্র যেটা ও করেছিল সেটা মানুষের খুব জনপ্রিয় হয়েছে, হ্যাঁ, কসাইয়ের চরিত্র করেছিল। সো আমার বক্তব্য হচ্ছে স্টার না আজকের ডেটে ওরম করে তৈরি হয় না, সেটা একটা অন্য আরও অনেক লজিক্স আছে যেই কারণে স্টার তৈরি হয় না। মানে ধরে নাও আগে মানুষ অপেক্ষা করে থাকতো যে কখন একটা জিদ্দা বা একটা বুম্বাদা, একটা দেবদার ছবি আসবে, ওয়েট করতো মিনার বিজলি ছবিঘরের সামনে, বা ধর মাল্টিপ্লেক্স এসে গেছে মাল্টিপ্লেক্সের সামনে, যে আসবে ঝাঁপিয়ে পড়ে টিকিট কাটবো। এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর আমি ঘরের সবটা জানতে শুরু করছি, তো সেই জায়গায় হয়তো স্টারডাম একটু কমছে। এবার সেটা কি সোশ্যাল মিডিয়া ক্ষতি করছে? না, ক্ষতি করছে না। এখন টাইপটা এরকম হয়ে গেছে, মানে তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো বলিউডেও শাহরুখ খানের পরে সেই স্টার তৈরি হয়নি, এখন স্টারের ডেফিনেশনটা পাল্টে গেছে। মানে একটা খুব সুন্দর কথা আছে যে বিরাট কোহলি হয়তো ওই সেই সময় জন্মালে সচিন হতো না, বা সচিন হয়তো এই যে সময় জন্মালে বিরাট কোহলি হতো না। এক একটা এরাতে এক একটা মানুষ এক এক রকম করে ফেমাস হয়, বা তারা তারকা হয়, বা তারা তাদের জীবনে তাদের মতন করে উন্নতি করে, বা তারা স্টার তৈরি হয়। বাট চেষ্টা অ্যাজ পরিচালক, সেটা রাজদার মতন একজন সিনিয়র পরিচালক হোক বা আমার মতন একজন ছোটো পরিচালক হোক, আমাদের প্রত্যেকটা পরিচালকের আমার মনে হয়, বা প্রত্যেকটা প্রযোজকের আমার মনে হয় যে ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেক বছর কিছু নতুন ছেলেমেয়েকে সুযোগ দেওয়া উচিত, কারণ ইউ নেভার নো এর ভেতরেই কেউ একজন স্টার হয়ে উঠবে। রাহুলদা, তোমার প্রত্যেকটা ছবির মেকিং যেটুকুনি আমি দেখেছি, মানে আমার খুব অল্প জ্ঞানে অল্প অবজারভেশনই যেটা বলতে পারি, খুব ঝকঝকে, মানে সেটা খুব এই প্রজন্মের চোখে লাগার মতন করে করা। এবার সেই জায়গা থেকে এই প্রজন্ম তো সাইয়ারা দেখেছে, তাহলে লাভ স্টোরি এই প্রজন্ম ভালোবাসে অবশ্যই, কিন্তু তার সঙ্গে বাংলার লাভ স্টোরি, বাংলার গল্প বলাটা তুমি কিভাবে দেখো? মানে কিভাবে গল্প বুননটা হওয়া উচিত? দেখো, গল্পের বুনন তুমি যেভাবেই করো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দর্শক কি হয়। আমি তোমায় বলছি, আমি ভুলও হতে পারি, আমি যে একদম ঠিক বলছি তা নয়, বাট আমার মনে হয়েছে যে বাংলা ছবি এই প্রজন্মের বাচ্চারা আর খুব দেখতে চাইছে না, যদি না সেই ছবিতে জিদ্দা বা দেবদা বা বুম্বাদা থাকে, বা বিগ ফেস থাকে, বা হয়তো তাও দেখছে না, জেভিয়ার্সে পড়ুয়া ছেলে মেয়ে বা লামাৎসে পড়ুয়া ছেলে মেয়ে, বা যারা সোকল্ড কলকাতায় বড় হয়েছে, সাউথ কলকাতায় বড় হয়েছে, যারা আরবান সোসাইটিতে বড় হয়েছে, তারা খুব একটা বাংলা ছবি মুখী হচ্ছে না। এবার সেই জায়গায় আমাদের কি বুঝতে হবে যে তাহলে তাদের যেটা টেস্ট বা তাদের যেটা চয়েস, তারা কোরিয়ান গান শোনে, তারা বিদেশি ছবি দেখে, তাদের খুব হাতের কাছে নেটফ্লিক্স বা অ্যামাজন বা বিভিন্ন রকম বিদেশি প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল, তারা সেই এফর্টটা দিচ্ছে না। তাদের কাছে অনেক বেশি নেটফ্লিক্স অ্যান্ড চিল তাদের পৃথিবী হয়ে গেছে, তারা বাড়িতে দুটো চারটে বন্ধুটা, আমি আমার নিজের মেয়েকেও তাই দেখি, তাই করে সারাক্ষণ হচ্ছে আর কি। এবার তাদেরকে যদি তোমাকে সিনেমা হলে নিয়ে আসতে হয়, শুধু প্রেম নয়, তোমাকে বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের ছবি তাদেরকে দিতে হবে। ইউ নেভার নো কোন ছবিতে তারা পাট করে ঘরের বাইরে থেকে বেরিয়ে আসবে। তাদের ওই এক্সপিরিয়েন্সটা তোমাকে হলে দিতে হবে, যেটা দেখার জন্যে ও হলে আসবে।
একটা মানুষ আজকের ডেটে হলে যেতে গেলে তার 1500 টাকা খরচা, একটা ফ্যামিলি বা একটা বন্ধু বান্ধব, খাবার দাবার, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক সব কিছু নিয়ে। সেই বাঙালি মধ্যবিত্ত হোক কিংবা বাঙালি এলিট ক্লাস হোক, এই 1500 টাকাটা কখন খরচা করবে সেটা তারা কিন্তু খুব বুদ্ধিমান, তারা জানে। এবং সেই খরচাটা করানোর জন্যে আমাদের অনেক এফোর্ট দিতে হবে। ওই কারণে আমি শুরুতে বললাম কথাটা যে ফোমো, তার যখন নেটফ্লিক্সে চিল করতে সে যখন তার বন্ধুর সাথে বসবে, তার বন্ধু বলবে এই তুই ওই ছবিটা দেখেছিস? না ভাই দেখিনি, দেখতে হবে। ইস তুই দেখে নিচ্ছি, আমি দেখিনি। সাইয়ারা প্রমোশনটা খুব সুন্দর করেছিল, ওরা রিলিজের আগে যত না প্রমোশন করেছিল, রিলিজের পরে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল, যেখানে কোথাও আমারও মনে হয়েছে, আমি নিজে কোয়েস্ট মলে গিয়ে দেখেছি, আমারও কোথাও মনে হচ্ছে না দেখলে মিস হয়ে যাবে, কি হচ্ছে, সবাই কাঁদছে, সবাই এত বলছে, কি আর গানটাও খুব সুন্দর ওয়ার্ক করেছিল, ছবিটাও চমৎকার। তো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে গিয়ে পড়ে দেখলাম ছবিটা। তো এই যে কি কেন, সেম উইথ ধুরন্ধরও হয়েছে, যে একটা গান, একটা রিল, যেটা অক্ষয় খান্না নাচছে ফাসলা গানটায়, ওটা এত ওয়ার্ক করেছে, এত মানুষ মানে ভাইরাল জায়গায় প্রচারে নিয়ে যেতে পেরেছে। সেম উইথ তুমি যদি কিশোরী গানটা শোনো তোমার খাদানের সময়, হ্যাঁ তোমার ওটা এত ওয়ার্ক করেছে। ওরকম কিছু একটা ওয়ার্ক করতে হয়, কিছু একটা স্পার্ক লাগে, কিছু একটা ব্যাটে বল লাগতে হয়, যেটার জন্যে নর্মাল অডিয়েন্সের একটা ফোমো ক্রিয়েট হয়। এবং তখন সে আর ভাবে না যে সে কোন ভাষার ছবি দেখছে। আমি এরমও অনেক ছবি দেখেছি যেটা অন্য ভাষার ছবি, যেটা কলকাতায় বিশাল ওয়ার্ক করেছে, এরকম হাজার একটা ছবি আছে। মানে আমি হিন্দির কথাও বলছি না, সেটা সাউথের ছবি হোক, সেটা মালায়ালি একই সাউথ ইন্ডাস্ট্রিজ করে ছবি হোক, বা আমি দেখেছি মানে অনেক সময় বাংলাদেশেরও কোনো একটা কন্টেন্ট, ঢাকার কোনো একটা কন্টেন্ট যেটা আমাদের প্রচণ্ড ভালো লাগে, আমাদের এখানে না আসলেও আমরা সেটাকে চেক করে হোক ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া এইদিক ওইদিক সেদিক করে দেখে নিই আমরা। সো ওই, বা আমি একটু পিছিয়ে গেলে একটা অহমিয়া ছবি আমি দেখেছিলাম আমিষ বলে, সেটা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছিলাম। যদি খুব না বলবি লেকমলে ছবিটা এসেছিল সিনেপলিসে, আমি দেখেছিলাম, আমিও গিয়ে দেখেছিলাম। সো আমার বক্তব্য হচ্ছে তোমাকে ফোমোটা ক্রিয়েট করতে হবে, যেটা আমি কোথাও মনে করি আমি মন মায়নায় ক্রিয়েট করতে পারিনি। সেটা পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে আমার ব্যর্থতা। এবং এই যে আমরা একটা কথা বলি না যে মাউথ পাবলিসিটি, এই মাউথ পাবলিসিটির জন্যেও তোমার ফোমো দরকার লাগে। একটা সংখ্যায় মানুষ শুক্র শনি রবিতে যেতে হয়, যেটার ফলে তারা গিয়ে যখন অন্যান্য লোককে বলে, তখন সোমবার থেকে চাকা ঘুরতে শুরু করে। তো আমার কোথাও মনে হয়েছিল যে আমি শুক্র শনি রবিরও ওই অতটা অডিয়েন্স আমি পুল অফ করতে পারিনি। সেটা কি কারণ আমি যদি জানতে পারতাম পরের বার থেকে সেই ভুলগুলো কোনোদিন করতাম না। বাট আমি সেটার পেছনে কাজও করছি, নিজেকেও চেষ্টা করছি ভুলটা এক্স্যাক্টলি ক্যাচ করার। বাট হ্যাঁ, আমার যেগুলো মনে হয়েছে সেগুলো তোমায় বললাম। তো তার বাইরে আমার মনে হয় না আর কিছু। এবং বাংলা সিনেমা ঠিকঠাক যদি আমরা বানাই, ভালো যদি আমরা বানাই, যদি বছরে দুটো ভালো ছবি হয়, সেটা দেখতে ঠিক লোক আসবে। রাহুল অন দি আদার হ্যান্ড, আরেকটা জায়গায় মন মানে না এমন প্রথম একটা বাংলা ছবি নয় যেটা ওয়ার্ক করেনি, এরকম প্রচুর ছবি ওয়ার্ক করেনি। কিন্তু আজকে মন মানে নিয়ে এত কথা হচ্ছে যে বাংলা ছবির জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে। আমার একটু সবাই বেশি ভালোবাসে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। কোথাও না কোথাও কি রাহুল মুখার্জি বলির পাঠা হয়ে গেছে? না বলির পাঠা তো আমি বটেই ছোটবেলা থেকেই। হ্যাঁ, বাবাও, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রভাব। আই উড লাভ টু টেক দ্যাট অ্যাজ কমপ্লিমেন্ট, কারণ বাবাও ছোটবেলায় পাঠা বলে ডাকতো। তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। বরং আমার যেটা মনে হয়, দেখো আমি জানি না, মানে আমার বোধহয় আমার বোধহয় খুব সুন্দর দেখতে, মানুষ আমায় খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে, আমি জানি না আমি কি বলবো। হ্যাঁ, বা হয়তো কোথাও আমি মানুষটা একটু ইন্ট্রোভার্ট, যার ফলে আমি মিশতে কম পারি, তো তার জন্য হয়তো মানুষের আমাকে বেশি দেমাগি মনে হয়, বা অনেক সময় আমার মনে হয় আমার অ্যাটিটিউড প্রবলেম আছে। হ্যাঁ, মানে অনেকে ভাবে, আমি শুনেছি, মানে আমি একবার বাবাকে খুব দুঃখ করে বলেছিলাম যে আমি কেন এত লম্বা, আর আমার গলারটা কেন এত ব্যারিটোন, লোকে আমায় খুব নাকুচু মনে করে, যেটা আমি নই। আমি খুবই গল্প করতে ভালোবাসি এবং মানুষের সাথে মিশতে ভালোবাসি। যতক্ষণ না মানুষ মিশছে আমি কী করে মিশবো, তো সেটা হয়। বাট হ্যাঁ, মানে খারাপ লাগে কখনো, মানে আজ প্রায় 15-16 বছর ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছি, এবং তারপরেও আউটসাইডার ফিল করি আমি। এবং বেশ অনেক সময়ই খারাপ লাগে, অনেক সময় সেলফ ডাউটও হয়, মনে হয় বোধহয় আমি সত্যি পারি না।
এবং আমি বিভিন্ন কাজ করেছি, এটা অনেকে জানে না, আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি, আমি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আমি কাজ এটা না করেছি। সত্যি আমরা জানি না, মানে কিসমিসের আগে তোমার জার্নিটা কি ছিল যদি তুমি হ্যাঁ। একটু বলো, তারপরে প্রশ্নটাই আসে। হ্যাঁ, তো আমি আমার ক্যারিয়ার শুরু করি সহকারী পরিচালক হিসেবে। তারপরে কিছুদিন আমি বাইরে চলে যাই, বম্বেতে কাজ করি, আমি নীরজ পান্ডের সাথে কিছু কাজ করেছি। তারপরে আবার কলকাতায় চলে আসি, চলে এসে টেলিভিশন ডিরেক্ট করতে শুরু করি। করতে করতে আমি একটা ছবি বানিয়েছিলাম, আমি সায়রা বানু বলে, যে ছবিটা রাজকুমার রাও হিরো ছিল, এটা অনেকে জানে না। এবং মানুষের জীবনে অনেক ঘটনা এত আগে ঘটে যায় জীবনের, যে তারপরে এই ছোটোখাটো দুঃখগুলো আর দুঃখ মনে হয় না। আমার বয়স তখন 21 ছিল, আমি যদি খুব না ভুল করি। আমি 21 বছর বয়সে একটা ছবি বানাই যেটার নাম আমি সায়রা বানু। ছবিতে চন্দন সেন ছিল, শান্তিলাল মুখার্জি ছিল, অপরাজিতা আড্ড ছিল, কমলিকা ব্যানার্জি ছিল, রিমঝিম মিত্র ছিল, বাদশা মৈত্র ছিল, সোমা চক্রবর্তী ছিল, দিদি প্রিয়া ছিল, সোহাম ছিল, বিক্রম ছিল, রাজকুমার রাও ছিল। এটা বিশাল বড় মাল্টি স্টারার ফিল্ম বানাই। ছবিটা হিজড়েদের নিয়ে, ইউনাক নিয়ে। তখন নগরকীর্তন হয়নি, নগরকীর্তন মধ্যে তখন কৌশিকদা লিখেও নি, হয়তো লিখেছে আমি জানি না। বাট আমি বানাই প্রথম সায়রা বানু বলে ছবিটা, যেখানে রাজকুমার রাও একটা ইউনাক মানে হিজড়ের রোলে অভিনয় করছিল। এবং রাজের তখন নাম ছিল রাজকুমার যাদব, তখনও রাজকুমার রাও হয়নি। পরবর্তীকালে বিভিন্ন কারণবশত হয়তো টাইটেল পাল্টেছে, আমি সেটা জানি না। তোর তখন সদ্য কায়পোচে শেষ হয়েছে, কায়পোচের পরেই আমারটা শুটিং করেছিল। তো ওইখান থেকেই আমার এই যে বড় কপালটা শুরু হয়, বলির পাঁঠাটা শুরু হয়। প্রথম বলির পাঁঠা হই চিটফান্ডের জন্য ছবিটা আটকে যায়, এবং আমার প্রযোজক যিনি ছিলেন তিনি চিটফান্ডের সাথে জড়িত ছিলেন, এবং ফাইনালি ছবিটা হয় না। 4 দিন বাকি থাকে, চিটফান্ড পুরো ঝামেলাটা ক্র্যাশ করে এবং ছবিটা আটকে যায়। পরবর্তীকালে আমি বহু চেষ্টা করেছি ছবিটাকে যাতে রিভাইভ করতে পারি। তখন অত মানুষ চিনতাম না, বয়স অল্প ছিল, এখন হয়তো হলে সামলে নিতে পারতাম, বাট তখন পারিনি। এবং না পারার ফলে ছবিটা আটকে যায়। পরবর্তীকালে আমি টেলিভিশন করি, টেলিভিশন করতে 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 অনেক টেলিভিশন ডিরেক্ট করেছি আমি। রেশম ঝাঁপি হোক, বা সেটা ইষ্টি কুটুম হোক, বা সেটা আমার শুভদৃষ্টি হোক, বা পাণ্ডব গোয়েন্দা হোক, এরকম অনেক টেলিভিশনই আমি ডিরেক্ট করেছি, এটা অনেকেই জানে না। এবং করতে 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 ফাইনালি আমি রানা সরকারের সাথে আমি কাজ করতে শুরু করি অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার। মানে আমার ইচ্ছে ছিল যে আমি ছবি বানাবো, ফাইনালি আবার ছবি বানাতে চাই, তাই শিখতে চাই ছবিতে আর কি হতে হয়। তো বিভিন্ন স্তরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দ্বারা আমি হিউমিলেটেডও হয়েছি, হিউমিলেটেড ফিলও করেছি। আমার আজও অদ্ভুত লাগে যে প্রোডাকশন যারা করে তাদের না অদ্ভুতভাবে মানুষ যাই না মানে জন্তু মনে করে, তাই প্রোডাকশন, হ্যাঁ মানে এটা খুব খারাপ লাগে। মানে কেউ এরকমভাবে ডাকে না, ডিরেক্টর, হিরো, সুপারস্টার, এরকম তো কেউ ডাকে না। তাই প্রোডাকশনকে কেন এরকমভাবে কেউ ডাকে আমি সেটা আজও আমার কাছে পরিষ্কার নয়। আমার হাউসে অ্যাটলিস্ট সেটা হয় না। তো আমি নিজে যেহেতু সেটা কাটিয়ে এসেছি, তো you know how painful it is. হাউ পেইনফুল না, মানে ইট ইজ হাউ, মানে এটা Humiliating, মানে কতটা শিক্ষার অভাব। হ্যাঁ, মানে 110 জন ইকুয়ালি খাটলে একটা ভালো ছবি তৈরি হয়। সেখানে যখন যে কোনো মানুষ একজন ইপিকে বা একজন ম্যানেজারকে বা একজন প্রোডাকশনের বয়কে, সে ভুল করুক ঠিক করুক যা ইচ্ছে করুক, তাকে হিউমিলিয়েট করে, আমার কোথাও মনে হয় সেটা খারাপ। কারণ সেই মানুষগুলো যদি সবাই মিলে তোমায় হিউমিলিয়েট করে, তখন তুমি আন্দোলন করো। ঠিক তেমনি তুমি যেহেতু শক্তিশালী, তুমি নরম মাটিতে তো আঁচড়াতে পারো না। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়, আমার খারাপ লাগা ভালো লাগা মিলিয়ে। আবার কিছু এরকমও মানুষ পেয়েছি যারা প্রচণ্ড সাপোর্ট করেছে, প্রচণ্ড কিছু শিখেছি তাদের কাছ থেকে। তারা এরকম অনেক পরিচালকেরা আছে, বা এরকম অনেক প্রযোজকেরা আছে, বা এরকম অনেক সিনিয়র টেকনিশিয়ান এইচওডিজেরা আছে যাদের সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক, এবং তারা দারুণ মানে অদ্ভুত জিনিসপত্র শিখেছি তাদের কাছ থেকে, যে এইটা এরকম করা উচিত, ওটা এরকম করে কত কী শিখেছি। করতে 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 সাডেনলি আমি আবার টেলিভিশনে ফিরি, কারণ আর কাজ ছিল না, তেমন কিছু কাজ পাচ্ছিলাম না। এবং সাডেনলি খরাজদার মারফতে দেবদার ফোন আসে। খরাজদা দেবদাকে গল্পটা শোনায়, রুক্মিণী আর দেবদাকে গল্পটা শোনায়, এবং ওরা কিশমিশের গল্পটা ওদের ভালো লাগে, এবং ওরা রাজি হয় করতে। মজার জিনিস, সব কোভিড চলে আসে। তো আমার একটা বন্ধু খুব মজা করে বলেছিল যে তুই যতবার ছবি করবি ততবার কিছু না কিছু একটা সর্বনাশ হবে, কখনো চিটফান্ড, তো কখনো কোভিড, তো ওই ছাগলের 7 নম্বর সন্তান বা বলির পাঁঠা যাই বলো সেটাই আবার হই। বাট কোভিডটাকে অতিক্রম করি, এবার আমার কপাল ভালো ছিল, এবার ছবিটা হয়, কিশমিশ হয়, কিশমিশ ওয়ার্ক করে। এবং আমি জানি না, তারপর থেকে আমি এটাও দেখতে শুরু করি যে আমার প্রতি অনেক মানুষের ভালোবাসা বাড়তে শুরু করে।
তারা এতটাই ভালোবাসতে শুরু করে যে তারা আমার নামে ভালো না বলতে পারুক, খারাপ তো নিশ্চয়ই বলে। কিন্তু এটাতে আমার কোনো দুঃখ নেই, জানো তো। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যত মানুষ তোমার নামে খারাপ কথা বলবে বা তোমাকে নিয়ে খারাপ আলোচনা করবে বা তোমার বিষয়ে খারাপ প্রচার করবে, তুমি ততটা বড় হচ্ছ। সেই মানে দেবে একটা কমপ্ল্যানের শিশির গায়ে অনেক বিজ্ঞাপন লেখা থাকে, অনেক কিছু, এটা খাও বড় হবে, এই নেশা ওই। আমরা ফাইনালি কী করি? খুলি, ঢালি, খেয়ে নিই, পড়ি আমরা কেউ। তো কে কি বলছে, কার কি যায় আসছে, কিছু যায় আসে না। যারা আমার ছবি দেখা তারা ঠিক সিনেমা হলে গিয়ে আমার ছবি দেখবে। কিন্তু রাহুল দা, অন দি আদার হ্যান্ড যদি কথাটা বলি, যে তুমি বলছিলে না যে আমি সিনেমা বানাতে চাইলে অঘটন ঘটবে, যে অঘটন থেকে তোমার নামটা ফিল্ম মেকারের সঙ্গে সঙ্গে আরও নানা বিতর্কের সঙ্গে জড়িয়ে যায়, সেটা হলো গিয়ে যে মানুষটা, এই তুমি এক্ষুনি বলছিলে যে প্রোডাকশনকে কীভাবে এইভাবে মানুষ ডাকতে পারে, সেই মানুষটার সিনেমা সেটে টেকনিশিয়ানরা এলো না, সেখান থেকে একটা জায়গা শুরু হলো। এক্ষেত্রে দুখানা কথাই শোনা গেছে, যে একটা হলো যেমন ফেডারেশন যে ইস্যুটা তুলেছে, গুপি শুটিং হেন তেন এইগুলো যেগুলো, সেটা একটা। কিন্তু আবার এটাও শোনা গেছে এটা ইন্ডাস্ট্রির অন্দরমহলের ফাটলটাকে একটু বড় করে দেওয়া হলো এই ঘটনাটা। হাউ ডিড ইউ সি দ্য এন্টায়ার থিং? নিজের কাছের মানুষ যাদেরকে চিনতেন না, যাদেরকে নতুন করে চিনলে। দেখো, প্রথমত আমি বলি ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না, কাছের মানুষ বলে কিছু হয় না। আমরা সবাই এখানে প্রত্যেকে কালিগ, এবং কেউ সিনিয়র, কেউ জুনিয়র, কেউ সমবয়সী, এবং তাদের ভিতরে যদিও বা বন্ধুত্ব কারোর সাথে হয় সেটা খুব ব্যক্তি জায়গা থেকে। আমার মনে হয় যেটা আমাদের সবার মাথা রাখা উচিত, যে আমাদের একে অপরের প্রতি সম্মান, নিজের উপরে নিজেকে সম্মান করতে গেলে মানুষকে সম্মান করতে হয়। আমি একজন শিল্পী হিসেবে আর একটা শিল্পীকে সম্মান করবো, এটাই আমার একমাত্র কাজ বলে আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় আমি এই তথাকথিত লহু নামক ওয়েব সিরিজটা, যেটা চরকির জন্য বানাচ্ছিলাম, সেটা বানাতে গিয়ে আবেগবশত কিংবা ভুল গাইডেন্সে কিংবা ওপর চালাকি শব্দটা ইউজ করতে পারি, করতে গিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছি। এবার আমি জানি না যেটাকে আমি ভুল ডিসিশন বলছি সেটাকে আদেও ভুল ডিসিশন বলা উচিত কি না। কারণ প্রত্যেকটা নিয়ম, যে এই যে আমরা রাস্তা দিয়ে যখন যাই ইউটার্ন করবে না, আমরা তো জানতে চাই না যে কেন ইউটার্নটা করতে মানা করা হয়েছে। হয়তো যে ট্রাফিক নিয়ম তৈরি করেছে সে হয়তো জানে যে ইউটার্নটা করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা ইউটার্নটা করলে জ্যাম হতে পারে, সে জানে। যারা নিয়ম বানায় তারা জানে যে তারা কেন নিয়ম বানাচ্ছে না। বাট আমরা সাধারণ মানুষ যারা নিয়মটা ভেঙে ফেলি অনেক সময়, কেউ তো ইচ্ছে করে আমরা ইউটার্ন করি না, নয় তাড়াহুড়ো ইউটার্ন করেছি, বা বাবা কে আর দেখবে, করে দিই না, হ্যাঁ, বা আমার দেরি হচ্ছে পৌঁছতে হবে, বা আবার অতটা ঘোরাবো, ঘুরিয়ে নিই। আমরা এই কিছু কারণবশত করি এবং তারপরে দাও 5,000 ফাইন, অমুক দুশো ভাবে যাবে, এইটা হয়। তো ঠিক সেইরকমভাবে আমি গাফিলতি বলবো বা ওপর চালাকি বলবো বা আমার বোকামি বলবো, এইভাবে আমি একটা নিয়ম ভাঙি, এবং ভাঙার ফলে আমি ফিল করি যে আমার যতটা শাস্তি হওয়ার কথা তার থেকে বোধহয় একটু বেশি শাস্তি হচ্ছে, যেটা থেকে কিন্তু অশান্তিটা শুরু। আমার বক্তব্য ছিল যে আপনি আমার শাস্তি দিন, একটু অল্প দিন। একজন পরিচালকের স্বপ্ন হয় বাংলায় অ্যাটলিস্ট যে দুর্গাপুজোর একটা ছবি পেয়েছি প্রসেনজিৎ চ্যাটার্জির মতন একজন বিখ্যাত অভিনেতার সাথে, এবং অনির্বাণের মতন একজন স্ট্রং অ্যাক্টরের সাথে, এবং সেও ফেমাস, SBF এর মতন বড় প্রোডাকশন হাউস। পরিচালক হিসেবে যা যা লোভ শব্দটা হতে পারে, দুর্গাপুজোর ছবি, ভালো স্ক্রিপ্ট, একটা ভালো মালায়ালি ছবির অ্যাডাপ্টেশন, হ্যাঁ, দারুণ বুম্বাদা। ভাই প্রসেনজিতের সাথে কে না ছবি বানাতে চায়? কোন পরিচালকগুলো আমি না চাই না, বা অনির্বাণ বা প্রিয়াঙ্কা বা অপাদি, সুরজিৎ দা, এত ভালো ভালো মানুষরা রয়েছে, সমীক হালদারের মতন ডিওপি রয়েছে, এই এত ভালো একটা প্রোডাকশন হাউস, দারুণ প্রচার হবে, কে না চায় ভালো ছবি, কে না বানাতে চায়? আমার কিন্তু অনুরোধ এইটুকুই ছিল যে আমাকে ছবিটা বানাতে দেওয়া হোক, তারপরে আবার আমাকে বকাবকি করো, আমায় কান ধরে উঠবোস করতে বললো, আমি এমনই ছেলে টেকনিশিয়ান, আমি কান ধরে উঠবোস করে নেবো, কি আছে ভাই, ভুল করেছি, এমনি গালাগালি করে আর একটু নয় করে নিলাম, কিন্তু ছবিটা আমায় করতে দেওয়া হোক। আমি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করলাম ছবিটা হলো না। দিনের শেষে যারা সবাই এসেছিলেন তাদের ভিতরে কেউ কিন্তু আমায় ফোন করে জিজ্ঞেস করেনি যে আমি নভেম্বর মাসে আমার মেয়ে স্কুলের ফিসটা দিতে পেরেছি কিনা। কেউ জানতে চায়নি
যে আমার মেন্টাল হেলথের অবস্থা কী। কেউ প্রশ্নও করেনি যে রাহুল তুই সকালে কি খেলি। কেউ বুঝতেও চায়নি যে আমি আমার পরিবারের মেডিসিন বিলটা ফিল আপ করতে পারছি কিনা। এই প্রশ্নগুলো কিন্তু কেউ করে না। রাহুল ভুল করেছে, রাহুল শাস্তি পেয়েছে, রাহুলের জন্য ফাটল বেড়েছে। যদি ফাটল নাই বেড়ে থাকতো তাহলে রাহুলের ইস্যুটা কোনো ইস্যুই না, সবাই মিলে 1 ঘন্টার একটা বৈঠকে সলভ করা যেত যেত তো। খুন তো করিনি, অপরাধ তো করিনি, করেছি ছোট অপরাধ করেছি, ফাইন হতো, বলতো যে তুমি এই ছবিতে যা পারিশ্রমিক পাবে তোমাকে পুরোটা দিয়ে দিতে হবে, তোমার এটা তোমার পেনাল্টি। একটা ছেলে অলমোস্ট 1 বছর কাজ করেনি এবং 1 বছর পরে আজকে 2026 সালে দাঁড়িয়েও কেউ আমায় কোনো কাজের অফার করেনি। তুমি যদি ঠান্ডা মাথায় ব্যাক ক্যালকুলেট করো, যে তোমার প্ল্যাটফর্মেই বলছি, হয়তো ওই পুরো ঝামেলাটার পর আমি কিন্তু নিজের প্রোডাকশন হাউস তৈরি করে প্রথম কাজ করলাম। ওই ঝামেলাটার পর থেকে আজ পর্যন্ত আমি কিন্তু বাইরের কোনো কাজের অফার পাইনি পরিচালক হিসেবে। কোনো ছবি লাইন প্রডিউস করলাম, যেহেতু আমি পারি করতে, কোনো ছবি রিপির কাজ করলাম বা কোনো চ্যানেলের কোনো ছোট কাজ পেলাম, হ্যাঁ সেটা পেয়েছি। বাট ছবি আমি কিন্তু প্রথম নিজের প্রযোজক সংস্থায় নিজের ছবি বানালাম। এবং আমার কোথাও দাঁড়িয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে তুই কি বিক্রি হয়ে গেলি, বা তুই কি ভয় পেয়ে গেলি, বা তুই কি মেরুদণ্ড তোর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এগুলো কোনোটা আমার হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার সাথে কোনো ব্যক্তি মানুষের কখনো কোনো ঝামেলা হয়নি, না কোনো প্রযোজকের সাথে, না কোনো ফেডারেশনের মেম্বারের সাথে, নাই বা কোনো অভিনেতা অভিনেত্রীর সাথে। ফেডারেশনের সুজিতদা থেকে শুরু করে যারা যারা রয়েছেন, স্বরূপদা পর্যন্ত, সবার সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক, কারণ তার সাথে আমার ব্যক্তিগত কোনো দিন কোনো অশান্তি হয়নি। আমি মানুষটাই নই। আসলে যদি রাস্তায় কখনো কারোর দেখা হয়, আমি গাড়ি থামিয়ে, যদি সম্ভব হয় দাঁড়িয়ে অ্যাকনলেজ করে তার সাথে কথা বলি। আমি মানুষটাই এরকম। আমার অফিসে কেউ আসলে তাকে গাড়ি অবধি ওঠানো অবধি আমি নিজে যাই। আমি এইভাবে বড় হয়েছি। আমার বাবা মা, আমার পরিবারের শিক্ষা আমাকে এইভাবে বড় করে তুলেছে। হ্যাঁ, তাই জন্য কি আমার সাথে কারোর সাথে ঝগড়া হয় না, কারোর সাথে মনোমালিন্য হয় না? অবশ্যই হতে পারে, আমি হিউম্যান। আমি কি কারোর সাথে আমি তো 100 লোকের কাছে ভালো হতে পারবো না। কারোর গল্পে আমি হিরো, কারোর গল্পে আমি ভিলেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার সাথে তো কোনো ব্যক্তি মানুষের সমস্যা হয়নি। একটা নিয়ম, যে নিয়মটা আমি মানিনি এবং সেই নিয়মটা না মানার শাস্তি আমি মাথা পেতে নিয়ে নিয়েছি। এটাতে আমি কোথায় আমার মেরুদণ্ড বিক্রি করলাম আমি বুঝতে পারছি না। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, আমি যখন জানতে পারি আমার ভুলটা, আমি লজিক্যালি রিথিঙ্ক করি এবং বুঝি এবং বিশ্বাস করতে শুরু করি যে হ্যাঁ, তারপরেও যারা আমার পাশে দাঁড়িয়েছিল, যে পরিচালকেরা বা যে মানুষেরা, তাদের কাছে আমার প্রচণ্ড হাত জোর করে তাদের কাছে কৃতজ্ঞতা। তারা তাদের মতন করে আমার পাশে দাঁড়িয়েছিল, তারা তাদের মতন করে লড়াই করার চেষ্টা করেছিল। তারা পেরেছে, কেউ পারেনি, তারা তাদের জীবন তাদের মতন করে এগিয়ে নিয়ে গেছে। বাট আমি রিয়েলাইজ করেছি যে আমি কি ভুল করেছি, কতটা অন রেকর্ড ভুল করেছি, কতটা অফ রেকর্ড ভুল করেছি, কতটা আসল ভুলের আগে ভুল করেছি, কতটা আসল ভুলের পরে ভুল করেছি। এবং সবটা জেনে, সবটা বুঝে আমার কোথাও দাঁড়িয়ে মনে হয়েছে যে ফেডারেশন এমন একটা সংস্থা যে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় করার একটা চেষ্টা করছে, আর তার চেষ্টাটা ভুল নয়। কিছু নিয়ম সত্যিই তৈরি করতে হয়, না হলে মানে সেই জন্যই হয়তো কলকাতায় একটু জ্যাম কম আর বম্বেতে একটু জ্যাম বেশি, বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি একটু জ্যাম বেশি। মানে কোনো স্টেটকে ছোটো করছি না, বাট ইন জেনারেলাইজ আলোচনা করছি। তো সেই জায়গায় আমি ডিরেক্টলি সেই মানুষটার সাথে যোগাযোগ করি। স্বরূপ আমি নামও নিতে পারি, স্বরূপদা আমার খুবই প্রিয়, খুবই কাছের মানুষ। স্বরূপদার সাথে আমি ডিরেক্টলি কথা বলি, আমি আমার ভুলটা বলি তাকে, কিছু মানুষের মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছই, এবং আমি রিয়েলাইজ করি যে দাদা আমি এটা ভুল করেছি,
চলো গিলে শিখবে জো হয়ে রাত গেই বাদ গেই ক্ষমা করো। এবং আমি বলি যে তোমার যদি মনে হয় যে আমি একটা ভিডিও আপলোড করলে সাধারণ মানুষের কাছেও বিষয়টা বার্তাটা পরিষ্কার হবে যে আমার ভুল আমি স্বীকার করলাম, আমার ভুলের স্বীকারোক্তি আমি স্বীকার করলাম, এবং ইন ফার্দার ফিউচার আমি এরকম ভুল করব না। এরপরেও আমার ভুল হতে পারে, চেষ্টা করবো আমার যাতে ভুল না হয়। বাট মজার জিনিসটা কি জানো, মজার জিনিসটা হচ্ছে আমি যখন সেই ভিডিওটা আপলোড করলাম এবং গোটা ভিডিওটা যদি তুমি খুব মন দিয়ে শোনো, তুমি দেখবে ভিডিওতে আমি কাউকে ছোট করিনি। আমি সারাক্ষণ নিজেকে ভুল বলে গেছি যে আমি পাঠা, আমি ছাগল, আমিই ভুল। কারণ এটা যদি বিশ্বাস করি, তুমি যদি নিজেকে একবার ছোট করে নাও না, তুমি বড়ই হও, তুমি লাইফে ছোট হও না। সবাই কী করে মাথা নিচু করে নেবে যে ঠিক আছে আপনি ঠিক, আমি ভুল, আপনি খুশি তো তাতে, ইউ আর হ্যাপি। ইট ইজ ভেরি ইজি। দেখবে সংসারেও তাই হয় না, বউ কি চায়, বর এসে বলুক আমার ভুল হয়ে গেছে ভাই ক্ষমা করে দে না, ভুল হয়ে গেছে। ধরো বউই ভুল করেছে, ভালোবাসি তোরে বাবা, আমি বললাম আমি ভুলটা করে নিয়েছি, এতে কোনো দোষ নেই তো। আর যদি সে বুঝতে পারে যেটা ওর ভুল ছিল না, ওটা আমারই ভুল ছিল, ইটস রিয়েলাইজেশন, সে কিন্তু 7 দিন পরে এসে বলবে না রে রাহুল তুই ঠিক ছিলিস, চল তুই ক্ষমা চেয়েছিস ভাই, আমিও সরি ভাই। দিস ইজ হাউ উই গ্রো। এবার আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু স্যাম্পেলও আছে, তাদের নাম নিয়ে আমি ছোট করবো না, তারা সারাদিন কোনো কাজ নেই। জানো তো যখন মানুষের কোনো কাজ থাকে না, মানুষ এমনি টাইম পাস করে। তুমি মধ্যরাতে স্ট্যাটাস, আমি কাউকে ছোট করতে চাই না, কারণ আমার রুচি সেটা নয়। আমার লাস্ট ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটা দেখবে স্টেটমেন্ট দেওয়া আছে যে আমার দাদারা দিদিরা যারা মানসিক মানে ব্যালেন্স হারাচ্ছ তারা নিজেরা সুস্থ হও। লাগে না মুন্না ভাই তারা খুব সুন্দর ছিল না যে গেট ওয়েল সুন। আমাদের সবাই ওরম মানুষদের একটাই কথা বলা উচিত, ঝগড়া করে কি হবে, তুমিও ছোট হবে, গেট ওয়েল সুন। সে যারা এখনো গেট ওয়েল সুন হতে পারেনি তারা এবার এই ভিডিওটাকে নিয়ে এটা এই ওটা ওই ওটা ওই সেটা সে, নট অনলি ইউ, সবাইকে নিয়ে। হ্যাঁ, যারা আমি আমার কথা শুধু বলছি না, ইন জেনারেলাইজড। সেটা যদি আজকে অন্য যে পরিচালক করেছেন বা অন্য যে অভিনেতা করেছেন বা যার যেরম ভাবে যে লাইফে, আরে ভাই একটা মানুষ যদি তার ভুল স্বীকার করে সে ক্ষমা চেয়ে নেয়, এর থেকে আর ভালো কি হবে? জেল বলে কিছু হয় না, ইট ইজ অল অ্যাবাউট কারেকশনাল হোম। আমি ভুল করেছি, আমি সাজা খেটেছি, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমাকে আমার সামাজিক জীবনে ফিরে যাওয়ার আমার অধিকার আছে। এবার যেই নোংরা মানসিকতার মানুষেরা সেই মানুষটাকে নিয়ে তখনও লিকুল করে যাবে, তখনও আর্ম টুইস্ট করার চেষ্টা করবে, তাদের গেট ওয়েল সুন বলতে চাই আমি, আর কিচ্ছু বলতে চাই না। বেশ বেশ অনেকটা কথা তুমি মনে হয় একটা জায়গায় বলে দিলে, কিন্তু একই সঙ্গে সেই সময় দাঁড়িয়ে যে ইস্যুগুলো তুমি বলেছিলে বা তোমরা বলেছিলে যে এইগুলো কেন নিয়মের মধ্যে থাকবে বা এটা কোন জায়গার কোন অন্যান্য ফেডারেশনে এই নিয়মটা থাকতে পারে, সেই কথাগুলো কি তাহলে ভুল বলছো? না, রিয়েলাইজেশন মানে ধরে নাও তুমি একটা নিয়মাবলী বানিয়েছো, এইটা এই এটা এই এটা এই এটা এই এটা এই, আমি তোমায় কিন্তু ক্রস করতেই পারি। ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, ঝগড়া হতে পারে, ফাইনালি নয় আমি বুঝবো আমি ঠিক বা যেটা আমি ভাবছি সেটা ঠিক, কিংবা তুমি যে নিয়মটা বানিয়েছো সেটা একটা লজিক আছে। যখনই আমি সেটা বুঝতে পারলাম যে সেটা লজিকটা কিন্তু খুব খারাপ বলছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে এটার থেকে বেটার আর কিছু হতে পারে না, এবং সেটা শুধু আমি নই, আমার থেকে যারা অনেক সিনিয়র ইন্ডাস্ট্রিতে যে কমিটিটা তৈরি হয়েছিল তারাও ইন্টারভিউ করেছে, তারাও নিশ্চয়ই এটা নিয়ে পড়াশুনো করেছে, এবং তারাও যখন কোনো ডিসিশন নিচ্ছে না তার মানে তারাও সবাই মিলে আমরা মেনে নিচ্ছি যে এটাই ঠিক। এটা তো একা রাহুল মুখার্জি মানছে না, এটা তো আমাদের কলকাতা শহরের সবচেয়ে বড় প্রযোজক থেকে সবচেয়ে ছোট প্রযোজক, সবচেয়ে বড় অভিনেতা থেকে সবচেয়ে ছোট অভিনেতা, সবচেয়ে বড় পরিচালক থেকে সবচেয়ে ছোট পরিচালক, 365 সবাই মেনে নিচ্ছে। এবং সবাই যখন মেনে নিচ্ছে, সবাই যখন আলটিমেটলি ওকে বলছে এবং এই নিয়মাবলী মেনেই তারা শুটিং করছে, তাহলে তোমাকেও মানতে হবে যে তুমি কোথাও ভুল ছিলে, তোমার কোথাও একটা মিস্টেক হচ্ছে, যেটা নিশ্চয়ই যখন সিনিয়ররাও বলছে যে হ্যাঁ সবাই বুদ্ধিমান, তারা যে যার নিজের লাইফে যথেষ্ট সাকসেসফুল, তারাও সব যে যার নিজের বুদ্ধি ইউজ করে বলছে যে না এটাই ঠিক সায়েন্টিফিক্যালি, তাহলে এটাই ঠিক।
কিন্তু দীর্ঘ 1 বছরে যা যা ঘটলো তাতে তুমি কতটা মানুষকে চিনলে, আর কতটা চেনা মানুষ অচেনা হলো, আর কতটা স্ট্রেঞ্জার চেনা হয়ে গেল? দেখো, আমি সত্যি কথা বলবো, চেনা মানুষ অচেনা হলে কষ্ট হয়, কিন্তু বেশি আনন্দ হয় যখন অনেক অচেনা মানুষ চেনা হয়ে যায়। এরকম অনেক মানুষ ছিল যাদেরকে আমি হয়তো ঠিক মনে করতাম না, কেমন হট করে দেখলাম তারা খুব ভালো বন্ধু না হলেও খুব প্রিয় কলিগ হয়ে দাঁড়ালো। এরম অনেক পরিচালক আছে, এরম অনেক প্রযোজক আছে, এরম অনেক টেকনিশিয়ান আছে, এরম অনেক আনুষাঙ্গিক, আমাদের তো অনেক ডিপার্টমেন্ট জড়িয়ে থাকে, মার্কেটিং, পিআর, জার্নালিজম, এরম অনেক ডিপার্টমেন্টস জড়িয়ে থাকে, এরম বিভিন্ন স্তর, নিউজ পেপারে সাংবাদিক, বিভিন্ন রকম কোনো চ্যানেল হেড, এরম অনেক মানুষ যাদেরকে হয়তো আমি মনে করতাম যে আমার সাথে জমে না বা আমি তো মিশতে পারিনি, সেরকম কিছু মানুষ বন্ধু হলো। এটা বেশি পাওয়ার। যাদের হারানোর ছিল তাদের একদিন না একদিন সত্যিই হারাতাম, তারা তো আমার ছিলই না। কিন্তু এরকম অনেক মানুষ যারা আমার ছিল না তারা আমার হলো, বা আমি তাদের হলাম। এবং তার সাথে সাথে কিছু মানুষ যারা খুব কাছের ছিল, যাদেরকে ফ্যামিলি বলতাম, তাদেরকেও হারিয়েছি। সেটা কষ্টের, সেটা দুঃখের। এবং দেখবে, দু রকমের ছুরি হয়। একটা হয় লোহার ছুরি, খাচ করে মারবে, তোমার মরে যাবে। আর একটা ছুরি হয় খুব সুন্দর দেখতে, মিছরির ছুরি। সেটা যখন তোমার শরীরে আঘাত করে তখন খুব কষ্ট হয়। তো হ্যাঁ, মানে কিছু খুব কাছের মানুষকে হারিয়েছি এই বিগত কিছু বছরে। এবং যেরকম 2023 সালে আমি আমার বাবাকে হারিয়েছি, বা নিজের ব্যক্তি জীবনে কিছু মানুষ হারিয়েছি, ঠিক তেমনি ইন্ডাস্ট্রিতে কিছু মানুষকে খুব কাছের মনে করতাম, সব সময় গিয়ে সবটা বলে ফেলতাম। আমি এমনিতে খুব ইমোশনাল মানুষ, ইমোশনস ধরে না রাখতে পেরে আবেগপ্রবণ হয়ে রাত্রিবেলা ফোন করতাম, বা সকালবেলা ফোন করতাম, বা দুপুরবেলা চলে যেতাম। সেইগুলো একটু মানে আমি একটু পাল্টেছি। আমি একটু জানো তো, মানে আগে না অনেক কিছু বলার ছিল, আমার অনেক বক্তব্য ছিল, সেই জন্যই হয়তো মানুষ পছন্দ করতো না। এখন আর কিছু বলার নেই গো, মানে এখন আমি শান্ত হয়ে গেছি। মানে আই এম সো টায়ার্ড অফ সেইং সামথিং। আমি এখন একটা জিনিস বিশ্বাস করি যে আমি তো সত্যি আর কিছু পারি না সিনেমা বানানো ছাড়া, যেটা আমি আমার অন্যান্য পডকাস্টেও বলেছি। আমাকে একটা গামলায় আলু দিয়ে দিলে আমি বিক্রি করতে পারবো না। তো আমি শুধু ছবি বানাতে চাই। আমি তাই জন্য কোথাও যাই না, আমি কম কথা বলি, আমি কোথাও মিশতে ভয় পাই। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস ইন্ডাস্ট্রি আমায় তৈরি করেছে, আমি মানুষটা এরম নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার জাস্ট মনে হয় যে আমি ইন্ডাস্ট্রি তৈরি করেছে, কথাটা ভুল হবে। ইন্ডাস্ট্রি কিছু খারাপ মানুষেরা, বা ইন্ডাস্ট্রি তারা নয়ও, কিছু খারাপ মানুষদের জন্য এরম হয়েছি। বাট হ্যাঁ, মানে বেটার আমি দেখেছি যে একটু দূরে থাকা ভালো, নিজের কাছ থেকে কাজ রাখো। একটা খুব সুন্দর কথা ছোটোবেলায় খরাজদা আমায় বলেছিল, যে খরাজদায় কোনো একজন অভিনেতা বলেছিল, কে বলেছিল আমার মনে নেই, বাট খরাজদা আমায় বলেছিল যে কোথায় থাকো, যতীন দাস পার্ক, কালীঘাট। মেট্রো করে আসবে, সেটে যাবে, পাঠ করবে বা ডিরেকশন দেবে, যেটা করবে, খাবে, হাত ধোবে, আবার কাজটা করবে, বিকেলবেলা আবার মেট্রো করে বাড়ি চলে আসবে। খুব লাইফটা ইজি হয়ে যায়। কিছুই না, আমাদের জীবনটা না খুব ইজি একটা বিষয়, আমরা জিনিসটাকে ফালতু ফালতু কমপ্লিকেটেড করি। সেটা না করে আমার মনে হয় যাই, কাজ করি, সিনেমা বানাই, বাড়ি চলে আসি। বেশ, তাহলে এই আসি যাই এবং এই আসা যাওয়ার মাঝের যে জার্নিটা রাহুলদার চলবে, তার থেকে আমরা আরও নতুন নতুন ট্যালেন্টকে খুঁজে পাই, নতুন নতুন প্রতিভাকে খুঁজে পাই, এই আশাই এবং এই শুভেচ্ছাই থাকলো টলি টাইমের পক্ষ থেকে। শুধু আমি একটাই কথা বলবো সকল দর্শক বন্ধুদের জন্য, যে একজন পরিচালক হিসেবে, একজন শিল্পী হিসেবে নতুন প্রজন্মকে ওয়েলকাম জানাতেই হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং আপনাদের সকলকে আমি হাত জোর করে বলবো যে আমরা আমাদের তরফ থেকে অনেক সময় অনেক ভুল করে থাকি, সেই ভুলগুলোকে প্লিজ ক্ষমা করবেন। আপনারা বাংলা সিনেমা দেখবেন, আপনাদের বাংলা সিনেমার পাশে প্লিজ দাঁড়াতে হবে না, পায়ে ব্যথা করবে দাঁড়ালে, প্লিজ দাঁড়াবেন না। সিটে, সুন্দর সিটে বসবেন, ভালো ভালো সিনেমা হল আছে, এবং সেখানে বসে
ভালো বাংলা ছবি দেখবেন। খারাপ লাগলে ডিরেক্টলি ফোন করে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক বা যে করে হোক জানাবেন যে আপনাদের খারাপ লেগেছে। আর যদি সত্যি ছবিটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকল পরিবারের বন্ধুবান্ধব যারা আছে তাদের সকলকে জানাবেন। তাহলে কী হয় বলুন তো, ইন্ডাস্ট্রি বড় হবে। আর ইন্ডাস্ট্রি বড় হলে আপনারা বেটা বেটা ছবি পাবেন, ওরা বেটা বেটা নিউজ পাবে, একটা বড় ফ্র্যাটার্নিটি আরও বড় হবে। থ্যাংক ইউ।